নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে গল্পটি আমি করতে চলেছি, গল্পটির নাম ইঁদারায় গণ্ডগোল। তাহলে চলো শুরু করা যাক। গাঁয়ে একটা মাত্র ভালো জলের ইঁদারা। জল যেমন পরিষ্কার তেমনি সুন্দর মিষ্টি স্বাদ, আর সে জল খেলে লোহা পর্যন্ত হজম হয়ে যায়। লোহা হজম হওয়ার কথাটা কিন্তু গল্প নয়। রামু বাজিকর সেবার গোবিন্দপুরের হাটে বাজি দেখাচ্ছিল। সে জল জ্যান্ত পেরেক খেয়ে ফেলত, আবার উগড়ে ফেলত। আসলে কি আর খেত? ছোট ছোট পেরেক মুখে নিয়ে গেলার ভান করে জিভের তলায় কি গালে হাপিস করে রেখে দিত। তার রামুর আর সেদিন নেই। বয়স হয়েছে, দাঁত কিছু পড়েছে, কিছু নড়েছে। কয়েকটা দাঁত শহর থেকে বাঁধিয়ে এনেছে। তো সেই পড়া নড়া আর বাঁধানো দাঁতে তার মুখের ভিতর এখন বিস্তর ঠোকাঠুকি গণ্ডগোল। কোনো দাঁতের সঙ্গে কোনো দাঁতের বনে না। খাওয়ার সময়ে মাংসের হাড় মনে করে নিজের বাঁধানো দাঁতও চিবিয়ে ফেলেছিল রামু। সে অন্য ঘটনা থাকবে, কিন্তু এই রকম গণ্ডগোল মুখ দিয়ে পেরেক খেতে গিয়ে ভারী মুশকিলে পড়ে গেল সেবারে। পেরেক মুখে অভ্যাস মতো এক গ্লাস জল খেয়ে সে বিক্রিতা করছে। পেরেক তো পেরেক, ইচ্ছে করলে হাওড়ার ব্রিজও খেয়ে নিতে পারে। সেবার গিয়েও ছিলাম খাবো বলে, সরকারে টের পেয়ে আমাকে ধরে জেলে পোড়ার উপক্রম, তাই পালিয়ে বাঁচি। বিক্রিতা করার পর সে আবার যথানিয়মে ওয়াক তুলে ওগরাতে গিয়ে দেখে পেরেক মুখে নেই একটাও। বেবাক জিভের তলা আর গালের ফাঁক থেকে সাপ হয়ে জলের সঙ্গে পেটে সেঁধিয়েছে। টের পেয়েই রামু ভয় খেয়ে চোখ কপালে তুলে যায় আর কি। পেটের মধ্যে 8-10টা পেরেক, সোজা কথা তো নয়। আধ ঘন্টার মধ্যে পেটে ব্যথা, মুখে গাঁজলা। ডাক্তার কবিরাজ এসে দেখে বলল, অন্তে ফুটো, পাকস্থলিতে ছেঁদা, খাদ্যনালী লিক, ফুসফুস ফুটো হয়ে বেলুনের মতো হাওয়ায় বেরিয়ে যাচ্ছে, আশা নেই। সেই সময়ে একজন লোক বুদ্ধি করে বলল, পুরনো ইঁদারার জল খাওয়াও। ঘটি ভরা সেই জল খেয়ে রামু আধ ঘন্টা খানেকের মধ্যে গা ঝাড়া দিয়ে উঠল। শেষ পর্যন্ত দেখা গেল সত্যি লোহা হজম হয়ে গেছে। ইঁদারার জলের খ্যাতি এমনিতেই ছিল, এই ঘটনার পর আরও বাড়ল। বলতে কি, গোবিন্দপুরের লোকের এই ইঁদারার জল খেয়ে খেয়ে কোনো ব্যায়ামই হয় না। কিন্তু ইদানিং একটা বড় মুশকিল দেখা দিয়েছে। ইঁদারায় বালতি বা ঘটি নামালে দড়ি ছিঁড়ে যায়। দড়ি সব সময় যে ছেড়ে তা নয়, অনেক সময় দেখা যায় বালতির হাতল থেকে দড়ির গিঁট কে যেন সযত্নে খুলে নিয়েছে। কিছুতেই জল তোলা যায় না। যতবার দড়ি বাঁধা বালতি নামানো হয় ততবারই এক ব্যাপার। গাঁয়ের লোকেরা বুড়ো পুরোত মশাইয়ের কাছে গিয়ে পড়ল, ও ঠাকুর মশাই, বিহিত করুন। ঠাকুর মশাই মাথায় হাত দিয়ে বসেছিলেন, দুঃখের সঙ্গে বললেন, ভায়া, দড়ি তো দড়ি, আমি লোহার শেকলে বেঁধে বালতি নামালাম তো সেটাও ছিঁড়ে গেল। তার ওপর দেখি জলের মধ্যে সব হুলুস্থুল কাণ্ড হয়েছে। দেখেছো কখনো ইঁদারার জলে সমুদ্রের মতো ঢেউ ওঠে? কাল সন্ধেবেলায় দেখলাম নিজের চোখে। বলি, ওই ইঁদারার জল আর কারোর খেয়ে কাজ নেই। 5টা গ্রাম নিয়ে হরিহর রায় জমিদারি। রায়মশাই বড় ভালো মানুষ, ধর্মভীরু, নিরীহ, লোকের দুঃখ বোঝেন। গোবিন্দপুর গাঁয়ের লোকেরা তার দরবারে গিয়ে হাজির। রায়মশাই কাছারি ঘরে বসে আছেন। ফর্সা নাদুস নুদুস চেহারা,
নায়েব মশাই সামনে গিয়ে মাথা চুলকে বললেন, আগে গোবিন্দপুরের লোকেরা সব এসেছে দরবার করতে। রায়মশাই মানুষটা নিরীহ হলেও হাঁক ডাক বাঘের মতো। রেগে গেলে তার ধারে কাছে কেউ আসতে পারে না। গোবিন্দপুর গাঁয়ের লোকেদের ওপর তিনি মোটেই খুশি ছিলেন না। তার সেজ ছেলের বিয়ের সময় অন্যান্য গাঁয়ের প্রজারা যখন চাঁদা তুলে মোহর বা গয়না উপহার দিয়েছিল, তখন এই গোবিন্দপুরের নচ্ছার লোকেরা একটা দুধেল গাই দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এসে একগাল হেসে নতুন বউয়ের হাতে সেই গরু বাঁধা দড়ির একটা প্রান্ত তুলে দিয়েছিল। সেই থেকে রায়মশাইয়ের রাগ। গরুটা যে খারাপ তা নয়, রায়মশাইয়ের গোয়ালে এখন সেইটাই সবচেয়ে ভালো গরু। দুবেলায় 7 সের দুধ দেয় রোজ। বটের আঠার মতো ঘন আর মিষ্টি সেই দুধের তুলনা হয় না। কিন্তু বিয়ের আসরে গরু এনে হাজির করায় চারদিকে সে কি ছিছিকার কাণ্ড। আজও সেই কথা ভাবলে রায়মশাই লজ্জায় অধোবদন হয়, আবার রেগে রক্তবর্ণও হয়ে যান। সেই গোবিন্দপুরের লোকেরা দরবার করতে এসেছে শুনে রায়মশাই রাগে হুঙ্কার ছেড়ে বলে, কি যায় কি যায় ওরা? সেই হুঙ্কারে নায়েবমশাই 3 হাত পিছিয়ে গেলেন। প্রজারা আঁতকে উঠে ঘামতে লাগলো। স্বয়ং রায়মশাইয়ের কোমরের কষি পর্যন্ত আলগা হয়ে গেল। গোবিন্দপুরের মাতব্বর লোক হলেন পুরুত চক্রবর্তী মশাই। তার গালে সব সময় আস্ত একটা হরিতুকি থাকে, আজও ছিল। কিন্তু জমিদার মশাইয়ের হুঙ্কার শুনে একটু ভিড়মিখে ঢোক গিলে সামলে ওঠার পর হঠাৎ টের পেলেন মুখে হরিতুকিটা নেই। বুঝতে পারলেন চমকানোর সময়ে সেটা গলায় চলে গিয়েছিল, ঢোক গেলার সময়ে গিলে ফেলেছেন। আস্ত হরিতুকি পেটে গিয়ে হজম হবে কি না কে জানে। একটা সময় ছিল পেটে জাহাজ ঢুকে গেলেও চিন্তা ছিল না। গাঁয়ে ফিরে পুরনো ইদারার 1 ঘটি জল ঢকঢক করে গিলে ফেললেই জাহাজ ঝাঁঝরা। বামুন ভোজনের নেমন্তন্নে গিয়ে সেবার সোনার গাঁয়ে 2 বালতি মাছের মুড়ো দিয়ে রাঁধা ভাজা সোনা মুগের ডাল খেয়েছিলেন। আরেকবার সতী পিসির শ্রাদ্ধ বাসনে 1.5 খানা পাঁঠার মাংস। জমিদার মশাইয়ের সেজ ছেলের বিয়েতে 80 টুকরো পোনা মাছ, 2 হাঁড়ি দই আর 2 সের রসগোল্লা। গোবিন্দপুরের লোকেরা এমনিতেই খাইয়ে, তারা যেখানে যায় সেখানকার সব কিছুই খেয়ে প্রায় দুর্ভিক্ষ বাঁধিয়ে দিয়ে আসে। সেই গোবিন্দপুরের ভোজপ্রিয় লোকেদের মধ্যে চক্রবর্তী মশাই হলেন চ্যাম্পিয়ন। তবে এসব খাওয়া দাওয়ার পিছনে আছে পুরনো ইদারার স্বাস্থ্যকর জল। খেয়ে এসে জল খাও, পেট খিদে ডাকাডাকি করতে থাকবে, সেই ইদারা নিয়েই বখেরা। চক্রবর্তী মশাই হরিতুকি গিলে ফেলে ভারী দুশ্চিন্তায় পড়ে গেলেন। হরিতুকি এমনিতেই বড় ভালো জিনিস, কিন্তু আস্ত হরিতুকি পেটে গেলে হজম হবে কি না সেইটাই প্রশ্ন। পুরনো ইদারার জল পাওয়া গেলে হরিতুকি নিয়ে চিন্তা করার প্রশ্নই ছিল না। চক্রবর্তী মশাই করজোরে দাঁড়িয়ে বললেন, রাজামশাই, আমাদের গোবিন্দপুর গাঁয়ের পুরনো ইদারার জল বড় বিখ্যাত। এতকাল সেই জল খেয়ে কোনো রোগ বালাই আমরা গায়ে ঢুকতে দিইনি, কিন্তু বড়ই দুঃখের কথা, ইদারার জল আর আমরা তুলতে পারছি না। রায়মশাই একটু শ্লেষের হাসি হেসে বললেন, হবে না, পাপের প্রায়শ্চিত্ত। আমার ছেলের বিয়েতে যে বড় গরু দিয়ে আমাকে অপমান করেছিলে। চক্রবর্তী মশাই জিভ কেটে বললেন, জি 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 জি, আপনাকে অপমান রাজামশাই? যেরকম চিন্তা আমাদের মরণকালেও হবে না। তাছাড়া ব্রাহ্মণকে প্রদান করলে পাপ হয় বলে কোনো শাস্তি নেই। প্রদান
মহাপুণ্যকর্ম। রায়মশাইয়ের নতুন সভা পণ্ডিত কেশব ভট্টাচার্য মাথা নেড়ে বললেন, কোট পাস না, কিন্তু কথাটা অপাত্য কহ। রায়মশাই একটু নরম হয়ে বললেন, ইদারার কথা আমি শুনেছি। সেবার আমায় গোবিন্দপুর থেকে পুরনো ইদারার জল আনিয়ে খাওয়ানো হয়, খুব উপকার পেয়েছিলাম। তা সেই ইদারা কি শুকিয়ে গেছে নাকি? চক্রবর্তী মশাই ট্যাঙ্ক থেকে আর একটা হরিতুকি বের করে লুকিয়ে মুখে ফেলে বললেন, আগে না, তাতে এখনো কাকচক্য জল টলটল করছে, কিন্তু সে জল হাতের কাছে থেকেও আমাদের নাগালের বাইরে। দড়ি বেঁধে ঘটি বালতি যাই নামানো হয় তা আর ওঠে না। দড়ি কে যেন কেটে নেয়, ছিঁড়ে দেয়, লোহার শিকলও কেটে দিয়েছে। রক্তচক্ষে রায়মশাই হুঙ্কার দিলেন, কার এত সাহস? এবার হুঙ্কার শুনে গোবিন্দপুরের লোকেরা খুশি হলো, নড়ে চড়ে বসলো। মাথার ওপর জমিদার বাহাদুর থাকতে ইদারার জল বেহাত হবে, এ কেমন কথা? ঠাকুরমশাই বললেন, আগে মানুষের কাজ নয়, এত বুকের পাটা কারণ নেই। গোবিন্দপুরের লেটেলদের কে না চেনে? গোদের ওপর বিস্ফোড়ার মতো মাথার ওপর আপনি রয়েছেন। লেটেলদের এলেমে না কুলোলে আপনি শাসন করবেন, কিন্তু এ কাজ যারা করছেন তারা মানুষ নন, অশরীরী। গোদের ওপর বিস্ফোরার উপমা শুনে একটু রেগে উঠতে যাচ্ছিলেন, কিন্তু অশরীরীর কথা শুনেই মুহূর্তের মধ্যে কানে হাত চাপা দিয়ে ডুকরে উঠলেন রায়মশাই। ওরে বলিস না, বলিস না। সবাই তাজ্জব। নায়মশাই রসকসায়িত লোচনে গোবিন্দপুরের প্রজাদের দিকে চেয়ে বললেন, মুখে সামলে কথা বলো। চক্রবর্তী মশাই ভয়ের চোটে দ্বিতীয় তুকিটাও গিলে ফেলতে ফেলতে অতি কষ্টে সামলে দিলেন। রায়মশাইয়ের বড় ভূতের ভয়, পার্থক্যপক্ষে তিনি ওনার মুখেও আনেন না, শোনেনও না, কিন্তু কৌতূহলেরও তো শেষ নেই। খানিকক্ষণ কান হাতে চেপে রেখে খুব আস্তে একটুখানি চাপ খুলে বললেন, কী যেন বলছিলে? চক্রবর্তী মশাই উৎসাহ পেয়ে বললেন, আগে সে এক অশরীরী কাণ্ড, ভূত। বলিস না, খবরদার বলছি, বলবি না। রায়বাবু আবার কানে হাত চাপা দেন। চক্রবর্তী মশাই বোকার মতো চারিদিক চান, সবাই ওর মুখ চাচাই করে। নায়েমশাই বলল, চুপ বলে একটা প্রকাণ্ড ধমক মারেন। একটু বাদে রায়বাবু আবার কান থেকে হাতটা একটু সরিয়ে বললেন, এ দাঁড়ায় জল কি যেন? চক্রবর্তী মশাই এবার একটু ভয়ে ভয়েই বললেন, আগে সে এক সাংঘাতিক ভুতুরে ব্যাপার। চুপ চুপ, চুপ করো, চুপ করো, রাম রাম রাম। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। গল্পটি এখানেই শেষ নয়, এর শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই আবারও আসবো। গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।